গেলাম। সবাই এক এক করে নেমে গেল। আমি আর রাফিন পাশাপাশি। সবাই নেমে এক সাইডে দাঁড়ালো। আমি যেই উঠতে যাব ওড়নাটায় টান লেগে রাফিনের কোলের উপর পড়ে গেলাম। রাফিন সাথে সাথে আমাকে উঠিয়ে দিয়ে বকা দিতে লাগলো। দেখে উঠতে পারিস না, কানা নাকি তুই? সেজুতি বলল, আমার ওড়না আপনার পায়ের নিচে আটকে আছে। ও সরি, আমি আসলে। সেজুতি বলল, থাক হয়েছে, ওড়নাটা ছাড়ুন। আমার খুব খারাপ লাগছিল। এই লোকটা আগে তো এমন ছিল না। যেদিন থেকে ওনাকে প্রপোজ করেছি সেদিন থেকে সবসময় যেন আমাকে অপমান করার জন্য বাহানা খুঁজে। দাম বেড়ে গেছে মনে হয়। রাফিন চলে গেল। মনে হচ্ছে বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। যে মানুষটা আমাকে দেখতেই পারে না তার জন্য কেন এত হাহাকার বুকের ভেতর, মনে হয় এটাই ভালোবাসা। আমি আর আপু বাড়িতে ফিরে এলাম। রাতে আপুর সাথে ঘুমাই আমি। ভেবেছিলাম আজ রাতে চুরি করে রাফিনের ফোন নাম্বার নিব আপুর ফোন থেকে। পরে ভাবলাম না থাক, ফোন দিলে হয়তো আবার অপমান করবে। তার চেয়ে বরং আমি একাই ভালোবাসবো তাকে। ভালোবাসলেই যে পেতে হবে তার তো কোনো মানে নেই। রাফিনের দেওয়া অনেক উপহার আছে আমার কাছে। দুইটা কলম, একটা ডায়েরি এবং একটা গোলাপ। এগুলো রাফিন আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। গোলাপটা ডায়েরির ভাঁজে রেখে দিয়েছি। যেই ভাঁজে রেখেছি সেখানে অনেক বড় বড় লিখে রেখেছিলাম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাফিন। ডায়েরিটা সবসময় নিজের কলেজ ব্যাগেই রাখতাম, যাতে কারো হাতে না পড়ে। এভাবে সময় চলে যেতে লাগলো। যত সময় যেতে লাগলো পড়াশোনার চাপ বাড়তে লাগলো। একটা সময় রাফিনের কথা খুব কম মনে পড়তে লাগলো, পড়ার চাপে। তবে ভুলে যাইনি, রোজ রাতে ওর দেওয়া ডায়েরিটাতে লিখতে ভুলি না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাফিন।